যারা ইতিমধ্যে আমাদের ভিডিওর ক্যাপশন দেখে ভিডিওটিকে ওপেন করেছেন যে দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে, আজকে এই ক্যাপশনটার সঙ্গে ভিডিওটার অবশ্যই সম্পর্ক আছে। তবে শুধু দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে এই কথাটার উপর ভিত্তি করে এই ভিডিওটা নয়। আজকে এই ভিডিওটা পুরোটা যদি আপনারা দেখেন, আমার স্থির বিশ্বাস জীবনে সাফল্যর যেখানে যেখানে অন্তরায় হয়ে দাঁড়ায়, যে যে কারণগুলোর জন্য মানুষের সাফল্য আসতে দেরি হয় বা সফলতা পেতে দেরি হয়, আজকে এই ভিডিওটা যদি পুরোটা দেখেন আপনারাও বুঝতে পারবেন যে জীবনে সফল হতে গেলে অবশ্যই কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। এটা ঠিক যেন কলিযুগের মহাভারত। আজকে লোকসভা নির্বাচনের আগে আমি বলেছিলাম যে একটা চক্রব্যূহ তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা হচ্ছে। আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা নিশ্চয়ই যদি দেখে না থাকেন দেখে নেবেন। আজকে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে আমার ওই বক্তব্য সম্পূর্ণভাবে প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কীভাবে চক্রব্যূহ ছিন্নভিন্ন করে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। কেন বললাম এই যুগের মহাভারত? আজকে মহাভারত সম্পূর্ণ দেখবেন একটা রাজনৈতিক ঘটনাই, মানে অনৈতিকভাবে সিংহাসনচ্যুত করার একটা অপচেষ্টা আর ধর্মের সঙ্গে থেকে নিজের অধিকারকে ছিনিয়ে নেওয়া এবং মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা এবং ধর্মকে প্রতিষ্ঠা করার লড়াই ছিল মহাভারত, যেটা আদপে আমার অন্তত ধারণা যে সে যুগের রাজনৈতিক ঘটনা। কিন্তু সেই মহাভারতকেই ধর্মীয় স্তরে পৌঁছে দিয়েছিলেন যিনি, তার নাম শ্রীকৃষ্ণ। আজকে মহাভারতের শেষেই তার মুখ থেকে বেরিয়ে এসেছিল সেই চিরন্তন সত্যবাণীগুলো, যেগুলো শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে উল্লেখিত রয়েছে। আর গীতাকে অস্বীকার করবে পৃথিবীতে এরকম কোনো মানুষই নেই। বরং সারা পৃথিবীর গবেষণা বলছে যে গীতাতে যে কটা অধ্যায়, যে কটা শ্লোক রয়েছে, সেগুলোর উপরে মানুষের জীবনের ব্যর্থতা, মানুষের জীবনের সফলতা, মানুষের জীবনের হাসি আনন্দ এবং অবশ্যই এগিয়ে চলার গোপন রহস্য ওখানে লুকিয়ে রয়েছে। তাই এই 2024 লোকসভা নির্বাচনের ফল, যেটা বললাম এই যুগের মহাভারত, এই নির্বাচনটাও কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে গেল। আজকে যদি সর্বভারতীয় স্তরেও দেখি, যদিও আজকের এই ভিডিওর বিষয়ে সর্বভারতীয় স্তর নিয়ে আলোচনা করার নয়, তবু বলি চরম ঔদ্ধত্য, চরম হিংসা এবং নিজেকে সবার উপর প্রতিষ্ঠিত করার যে আপ্রাণ চেষ্টা, সেটাকে ব্যর্থ করে দিল ভারতবর্ষের মানুষ। বুঝিয়ে দিল মানুষই চিরন্তন সত্য। আর ধর্মকে সামনে রেখে যতই ফন্দি ফিকির করা হোক, মানে ওই যে বলেছিলাম সাধুর বেশে যতই রাবণ আসুক, আজকে রাক্ষস সাধুর বেশ ধরলেও দিনের শেষে কিন্তু ধর্মেরই জয় হয়। আজকে এই লোকসভা নির্বাচনের ফলাফলে ভারতবর্ষের মানুষ সেটা আরও একবার প্রমাণ করে দিল। আর পশ্চিমবঙ্গের নিরিখে ওই যে ক্যাপশনটা দিয়ে শুরু করেছিলাম, দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে, আজকে পশ্চিমবঙ্গের এই নির্বাচনে অবশ্যই সবথেকে বড় যে চরিত্র, যার হাত ধরে অহংকারের পতন, যার হাত ধরে বাংলায় ধর্মের প্রতিষ্ঠা বা বাংলায় মানুষের ন্যায় মানুষ পেল, তিনি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আমরা আরও একজনকে ভালোভাবে এই ধর্মের যুদ্ধে সফলভাবে প্রতিষ্ঠিত হতে দেখলাম। আজকে তাকে নিয়েই আমরা কথা বলবো। আর তার ওপর চরম বিদ্বেষ, চরম হিংসা, চরম ঈর্ষা, যার রাজনৈতিক জীবনটাকেই সংকটের মধ্যে ঠেলে দিল। ভবিষ্যতেই বলবে যে আগামী দিনে তিনি রাজনীতির এই মঞ্চে পশ্চিমবঙ্গে টিকে থাকতে পারবেন কি না, তাকে নিয়েও আমরা আলোচনা করব। আজকে যদি আমরা এই বাংলার দুটো রাজনৈতিক চরিত্রকে পাশাপাশি রাখি, শুধু রাজনৈতিক মানুষজনও নয়, যাদের এখন অবধি ভোটাধিকার তৈরি হয়নি, তারাও যদি এই দুজনের এই রাজনৈতিক চরিত্র বা এনাদের কর্মজীবনটাকে দেখেন, তাহলে ভবিষ্যতে আপনি যে পেশাতেই থাকেন, আপনি যাই করুন, সফলতার এগিয়ে যাওয়া এবং আস্তে আস্তে নিজেকে ধ্বংস করা, আপনি শিখতে পারবেন যে কোন রাস্তায় গেলে আপনি সফল এবং কোন রাস্তায় গেলে আপনি নিজেকে নিঃশেষ করে ফেলবেন। এই 2024 লোকসভা নির্বাচনে এই দুজন মানুষের যে কর্মকাণ্ড বা এই দুজন মানুষের যে মানুষের সঙ্গে মেলামেশা, কিংবা একজন দুহাত তুলে মানুষকে ভালোবাসা উজাড় করে দিচ্ছেন, আর একজন শুধু ঈর্ষা এবং হিংসার কারণে কিভাবে নিজেকে ধীরে ধীরে নিঃশেষ করছেন, সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। ঔদ্ধত্যের যার পা মাটিতে পড়ছিল না, তাকে এই 2024-এর লোকসভা নির্বাচন মাটির কাছাকাছি এনে দিল। সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে শুরু করি। আজকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়াতেই তৈরি হয়েছিল। এই 2024-এর লোকসভা নির্বাচনের পরে এখনো যার ঔদ্ধত্য ভাঙেনি, যিনি বলছেন যে আমি পূর্ব মেদিনীপুরের দুটো সিট ধরে রাখতে পেরেছি, কাঁথি এবং তমলুক, তাকে মনে করিয়ে দিই যে পূর্ব মেদিনীপুর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উপর অগাধ বিশ্বাস করে প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, সাংগঠনিক ক্ষমতা শুধুমাত্র আপনার পরিবারকে দিয়ে রেখেছিলেন। বিধায়ক হয়েছি, 7 বছর এমপি ছিলাম, দিদি নন্দীগ্রাম থেকে জিতিয়ে 3টে দপ্তরের মন্ত্রী করেছেন। আমি পরীক্ষিত আজকে 2019-এর নির্বাচন অবধি, 2019-এর নির্বাচনের লোকসভা 2019-এর লোকসভা নির্বাচনে আপনার চক্রান্ত
সামনে আসার পরে আপনি নিজে মুখেই স্বীকার করেছিলেন যে বিজেপির সঙ্গে আপনার দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল। আসার পরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পূর্ব মেদিনীপুরে সংগঠন তৈরি করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বা তৃণমূল কংগ্রেস করেছেন। আপনার প্রতি একেবারে চোখ বন্ধ করে ভরসা করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই ভরসার সুযোগ নিয়ে আজকে আপনি পূর্ব মেদিনীপুরকে নিজের পরিবারের কক্ষিগত করে তুলেছিলেন। 2019-এর পর থেকে 2020 থেকে যদি 2024 এই 4 বছরে দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যে সংগঠন হয়েছে, যদিও মনে হয় এখনো তৃণমূল কংগ্রেসে আপনারই কিছু সহযোগী রয়ে গেছে যারা তৃণমূল কংগ্রেসের থেকে আপনাকে সহযোগিতা করেছে, সেই কারণে হয়তো আপনি জিততে পেরেছেন কাঁথি এবং তমলুক লোকসভা। কিন্তু নির্বাচনের ফলাফল বলে দিচ্ছে যে 4 বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে কতটা সফল। যে লড়াই তৃণমূল কংগ্রেস ওখানে আপনাকে দিয়েছে, যে লড়াই আপনার পরিবারকে ওখানে ফেস করতে হয়েছে, যে দুশ্চিন্তা আপনার পরিবার এবং আপনার মুখে দেখেছি, তাতেই বলে যে মাত্র 4 বছরে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রাখা ওই 10-12 বছরের যে কর্তৃত্ব, সেটাকে মাত্র 4 বছরে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান আপনি মেনে নিতে পারেননি। আপনি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে থাকতেন, আমার মনে হয় যে সম্মান আপনার পরিবারের ছিল বাংলার রাজনীতিতে। আর বর্তমানে বাংলার রাজনীতিতে আপনার যে অবস্থান, সেটা আকাশ পাতাল তফাৎ হতো। আজকে বাংলায় যেভাবে অভিষেক ব্যানার্জিকে মানুষ নায়কের আসনে বসিয়েছেন, যেভাবে অভিষেক ব্যানার্জিকে বাংলার আপামর মানুষ হৃদয়ের মধ্যে স্থান দিয়েছেন, নয়নের মণি হিসেবে দেখছেন, আপনিও সমতুল্য স্থান পেতে পারতেন যদি শুধুমাত্র হিংসা না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগী হতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন আপনার প্রতি কোনো বিদ্বেষ বা হিংসা দেখাননি, বরং অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ অবধি চেষ্টা করেছিলেন, আপনার সমস্ত ষড়যন্ত্র তার হাতে পরিষ্কার হয়ে যাওয়ার পরেও শেষ অবধি চেষ্টা করেছিলেন যে আপনি যাতে তৃণমূল কংগ্রেসে থাকেন, সেটাকে নিয়েও আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি কুৎসা করতে ছাড়েননি, সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি ছোট করতে ছাড়েননি যে আপনার নাকি পায়ে ধরতে গেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার পায়ে ধরতে যায়নি সেদিন শুভেন্দুবাবু। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন তৃণমূল কংগ্রেসের থেকে যাতে একজন সুদক্ষ কর্মী, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাননি যে একজন যোগ্যতাবান মানুষ, যার যোগ্যতা রয়েছে, রাজনৈতিক যোগ্যতা রয়েছে, সে তৃণমূল কংগ্রেস থেকে চলে যাক শুধুমাত্র তার প্রতি হিংসার কারণে, তার প্রতি বিদ্বেষের কারণে, তার প্রতি নিচে হয়ে যাচ্ছে সেই হীনমানতার কারণে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যান। সেই জন্যই গেছিল আপনার কাছে। আপনি সেটার অপব্যাখ্যা করে অভিষেক ব্যানার্জিকে ছোট করতে গিয়ে আজকে বাংলার ইলেকশনে ভারতবর্ষের মানুষের কাছে অভিষেক ব্যানার্জি নিজের যোগ্যতাকে আজকে প্রমাণ করে দিয়েছেন। আর আপনার রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। আপনি আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস বিরোধীদের সঙ্গে যোগাযোগ শুরু করলেন, যেটা আপনি বিজেপিতে যোগদান করার সময় বলেছিলেন যে অমিত শাহের সঙ্গে আপনার অনেক পুরনো যোগাযোগ তলায় তলায় ছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করেছেন তার রাজনৈতিক যোগ্যতা দিয়ে, তার দক্ষতা দিয়ে। আপনি তৃণমূল কংগ্রেসকে যখন নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছেন বিরোধীদের সঙ্গে মিশে, 2019-এর লোকসভা নির্বাচনের যে ফল, আমাদের ধারণা আপনার মতো বেশ কিছু মানুষ যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ঈর্ষা করে তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য বিজেপির সঙ্গে তলায় তলায় হাত মিলিয়েছিল, আপনাদের মতো কিছু গদ্দারের কারণে 2019-এর নির্বাচনে ওই ফলটা হয়েছিল তৃণমূল কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায় উপলব্ধি থেকে নিজের হাতে যখন দায়িত্ব নিয়ে নিলেন, আপনি তখন বাধ্য হলেন ওই ঈর্ষার কারণে, যোগ্যতাহীনতার কারণে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে নিজেকে প্রমাণ করার একটা আপ্রাণ চেষ্টা করলেন। আজকে 2019-এ দলকে বিপাকে ফেলার পরে আপনারা ভেবেছিলেন 2021-এ চক্রান্ত করে বিজেপির হাত ধরে ক্ষমতায় চলে আসবেন, বাংলার সর্বময় কর্তা আপনি হবেন। অভিষেক ব্যানার্জি জোকের মুখে নুন দেওয়ার মতো আপনার ওই অপচেষ্টা, আপনার ওই চক্রান্তকে রুখে দিয়ে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় মা মাটি মানুষের সরকার বিপুল জনগণের সমর্থন নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় অভিষেক ব্যানার্জির যোগ্যতা প্রমাণ হয়ে গেছে। তারপরেও বিভিন্ন সময় আপনারা অনৈতিকভাবে অভিষেক ব্যানার্জিকে যে হেনস্থা করেছেন, আজকে কেন মহাভারতে তুলনা করছিলাম, যেভাবে মহাভারতে কর্ণ অর্জুনের প্রতি ঈর্ষার কারণে, কারণ পাণ্ডবরা কর্ণের কোনো ক্ষতি করেনি, শুধু অর্জুনের থেকে নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে আজকে অধর্মের সঙ্গে যোগ দিয়েছিল কর্ণ। আজকে শুধুমাত্র অর্জুনের প্রতি ঈর্ষার কারণে একের পর এক অন্যায় যেভাবে করে গেছিল কর্ণ, বর্তমান বাংলায় একই কাজ কিন্তু আপনি করেছেন। বিজেপির সাথে হাতে হাত মিলিয়ে অভিষেক ব্যানার্জিকে হেনস্থা করতে গিয়ে আপনি অভিষেক ব্যানার্জির পরিবার, তার শিশু সন্তানদেরকেও ছাড়েন, তাদেরকেও বিভিন্নভাবে হেনস্থা করেছেন। আজকে বাংলার মানুষের কাছে
অভিষেক ব্যানার্জির যোগ্যতাকে নিয়ে আপনি সংশয় প্রকাশ করতেন, আপনি যদি নিজের যোগ্যতা প্রমাণ করতেন, রাজনৈতিকভাবে লড়তেন। আজকে কেন্দ্র সরকারকে কাজে লাগিয়ে, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে, একের পর এক মিথ্যা, একের পর এক সংবাদ মাধ্যমকে কাজে লাগিয়ে অভিষেক ব্যানার্জিকে কুলসিত করতে চেয়েছেন। রাজনৈতিক প্রতিযোগিতা পেরে না উঠে আপনি অন্যায় পথের আশ্রয় নিয়েছিলেন, তারপরেও অভিষেক ব্যানার্জিকে আপনি হারাতে পারেননি। আজকে অভিষেক ব্যানার্জির ঈর্ষার কারণে শুধু তার পরিবার, তার শিশু সন্তান কেন, বাংলার মানুষের এই 100 দিনের যারা গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তারা আপনার হিংসার বলি হয়েছে। আপনার ঈর্ষার কারণে, আপনার হিংসার কারণে তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। আজকে আপনি ভেবেছিলেন যে এই মানুষগুলোর টাকা আটকে রেখে অভিষেক ব্যানার্জিকে জব্দ করতে পারবেন, তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে পারবেন। আমরা জানি মমতা ব্যানার্জি আপনার লক্ষ্য নয়, লক্ষ্য অভিষেক ব্যানার্জি। তবে তার নামটাও আপনি নিতে ভয় পান, উচ্চারণ করতে ভয় পান তার নামটা। আজকে অভিষেক ব্যানার্জিকে জব্দ করতে গিয়ে আপনি জব্দ করলেন বাংলার সেই সমস্ত মানুষগুলো যারা এই ঝড়েও দেখলাম, যেখানে আপনাদের সাংসদের সংখ্যা বেশি, 2019-এও ছিল, এখনও বেশি, সেই উত্তরবঙ্গের প্রান্তিক মানুষগুলো যাদের বাড়ির টিনের বাড়ির ওপর গাছ পড়ে টিভির পর্দায় দেখে, যাদের অসহায় মুখগুলো দেখে খারাপ লাগছিল, তাদের মাথার পাকা বাড়ির বা পাকা ছাদের স্বপ্নটা আপনি অভিষেক ব্যানার্জিকে জব্দ করতে গিয়ে কেড়ে নিয়েছেন। আজকে বাংলার আবাস যোজনা বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, শুধুমাত্র আপনার হিংসার কারণে, আপনার ঈর্ষার কারণে কেন্দ্র সরকারকে আপনি সেই টাকাগুলো দিতে দেননি। আজকে বাংলার মানুষ আপনার রাজনৈতিক ভবিষ্যৎটাকে এই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আজকে 2021-এর পরবর্তী সময় থেকে আপনি বিরোধী দলনেতা, দায়িত্ববান বিরোধী দলনেতার দায়িত্ব পালন না করে অপশব্দ, কুশব্দ, চরম ঔদ্ধত্য, সেন্ট্রাল এজেন্সিগুলোকে নিজের বাড়ির চাকর বাকরের মতো কাজে লাগানোর একটা মরিয়া চেষ্টা আপনি করে গেছেন অভিষেক ব্যানার্জিকে জব্দ করার জন্য। বাংলার নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে হেনস্থা করতে গিয়ে পদে পদে বাংলার মানুষকে হেনস্থা করেছেন। আজকে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে আটকাতে গিয়ে ওই বসিরহাটে মা বোনেদের সম্মান নিয়ে আপনি যে কথা বলছেন, সব থেকে বড় চক্রান্তকারী আপনি, যিনি বাংলার মা বোনেদের সম্মানটাকে সারা ভারতবর্ষের কাছে একেবারে নামিয়ে এনেছেন। এত নিচু স্তরের রাজনৈতিক আক্রমণ এর আগে ভারতবর্ষ দেখেনি। আপনার নেতৃত্বে এবার নির্বাচনের আগে এত নিচু স্তরের যে আক্রমণ, এত কুরুচিকর আক্রমণ যেটা আপনি করেছেন এই নির্বাচনের আগে, এর আগে বাংলা কেন ভারতবর্ষের কেউ কোনোদিন দেখেনি। যত রকম রাজনৈতিক উপায় বাদ দিয়ে কুৎসা, অপপ্রচার, নিম্ন রুচির কাজকর্ম করা যায়, নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে সেগুলো করতে গেলেন, আর ফলাফল আমরা দেখলাম যে তার রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নচিহ্নর মুখে। আজকে যদি বাংলার সবথেকে ঘৃণ্য রাজনৈতিক চরিত্রর নাম বাংলার মানুষকে কেউ জিজ্ঞেস করে, এক কথায় সে নামটা শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।